নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি অলরেডি বোর্ডে ছোট্ট করে একটু লিখে রেখেছি। সেটি হচ্ছে চার্লস ল। তার মানে চার্লসের সূত্র নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। বিজ্ঞানী চার্লস তার সূত্রের মধ্যে কি বলেছেন এই বিষয়টি আমরা জানব। তারপরে চার্লসের সূত্রের লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেই বিষয়ে আমরা শিখব। এবং লাস্ট আরেকটি যেটি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এই চার্লসের সূত্রের, যেটা তোমাদের গাণিতিক উদাহরণ করতে গেলে দরকার পড়বে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সেখানে চার্লসের সূত্রের সাথে কেলভিন স্কেলের কি বিকল্প রয়েছে সেই বিষয়টি আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর বেশি কথা না বলে আমরা সরাসরি চলে আসি এবার মেন পার্টে। চার্লসের সূত্র। চার্লসের সূত্রটির মধ্যে অ্যাকচুয়ালি কি কথা আছে সেই কথাটি আগে আমাদের একটু জানতে হবে। ওকে, দেখো, বিজ্ঞানী চার্লস তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে স্থির চাপে স্থির চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ কোনো নির্দিষ্ট পরিমাণ স্থির চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন প্রতি প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, স্থির চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি, এই কথাটা মনে রাখতে হবে, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণতায় প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। বিজ্ঞানী চার্লস এই যে কথাটি বলেছেন, এর মধ্যে থেকে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতে পারলাম, বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হবে, তাই না? চার্লসের সূত্রের মধ্যে সর্বপ্রথম যেটাকে স্থির রাখতে হবে সেটি হলো তার প্রেশার, তার চাপটাকে স্থির রাখতে হবে। তার মানে স্থির চাপ আমরা স্থির রেখেছি। স্থির চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, বৃদ্ধিও হতে পারে মানে বাড়তেও পারে, আবার কমতেও পারে। ওকে, 1 ডিগ্রির ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন রয়েছে সেই আয়তনের আমাদের 1/273 অংশ বৃদ্ধিও পেতে পারে আবার হ্রাসও পেতে পারে। যখন আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করব, সেই ক্ষেত্রে যদি 2 ডিগ্রি করতাম তাহলে কিন্তু আমাদের 2/273 অংশ হতো। ওকে, 3 ডিগ্রির ক্ষেত্রে 3/273 অংশ, এইভাবে হতো। এখন এর যদি আমরা একটু গাণিতিক ব্যাখ্যাতে আসি, যেহেতু বিজ্ঞানী চার্লস বৃদ্ধি এবং হ্রাস নিয়ে কথাটা বলেছেন, তাই না? সেক্ষেত্রে আমরা একবার বৃদ্ধি নিয়ে আলোচনা করব আর একবার হ্রাস নিয়ে আলোচনা করব। তাহলে দেখো কিভাবে, মনে করো বৃদ্ধির ক্ষেত্রে একটা, ওকে, বৃদ্ধির ক্ষেত্রে একটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে, আর একটা যদি আমরা হ্রাসের ক্ষেত্রে বার করি,
ওকে, হ্রাসের ক্ষেত্রে আমাদের দুটো ক্ষেত্রেই বুঝতে হবে। এখন বৃদ্ধি আর হ্রাস দুটো একটু আমরা সেপারেটলি করি। কিভাবে করব দেখো, মনে করি আমরা যদি মনে করি বা ধরি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে, তাপমাত্রায় বা উষ্ণতায়, ওকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা উষ্ণতায় কোনো গ্যাসের, তাই না, আয়তন V0, ওকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন V0, এটা আমরা ধরে নিলাম। তাহলে এবার তাপমাত্রা যেহেতু বৃদ্ধির ক্ষেত্রে আমরা বের করছি, তাহলে এবার যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, মনে করো 1 ডিগ্রি আমরা করলাম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন যদি V1 হয়, ওকে, V1 হয়, তাহলে V1 ইকুয়াল টু কি এসে দাঁড়াচ্ছে? দেখো, V1 ইকুয়াল টু আমাদের এসে দাঁড়াচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যা ছিল, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে যা ছিল সেই আয়তন তো থাকবেই, প্লাস এবার কি বলেছেন যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ হবে। কখন হবে? যখন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমরা বৃদ্ধি করব। তার মানে 1 ডিগ্রির ক্ষেত্রে আমাদের কিন্তু যে আয়তন ছিল সেই আয়তনের 1/273, তাই না? এই হচ্ছে কিন্তু আমাদের বিজ্ঞানী চার্লসের সূত্রের ব্যাখ্যার মধ্যে এই কথাটি বলছেন। এখন এখান থেকে যদি আমরা V0টা একটু কমন নিয়ে নিই, তাহলে কিন্তু অলরেডি দাঁড়াবে 1 প্লাস 1/273, এত অংশ 1 ডিগ্রির ক্ষেত্রে। সেম ভাবে যদি এবার আমরা একটু 2 ডিগ্রি নিয়ে আলোচনা করি, দেখো 2 ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি যে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, হ্যাঁ, কোনো গ্যাসের আয়তন যদি, এবার আয়তন যদি আমাদের V2 হয়, V1 এত, তাহলে V2 এবার, তাহলে V2 এর ক্ষেত্রে কিন্তু আমাদের V0 তো থাকবেই, কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তন সেই আয়তন থাকবে, প্লাস সেই আয়তনের কত অংশ এবার? 2/273 অংশ, ওকে। এখান থেকে যদি আমরা V0 কমন নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের থাকবে 1 প্লাস 2/273, ওকে, এটা কিন্তু আমাদের থাকবে। সেম ভাবে যদি আমরা 3 ডিগ্রিতে করি, তাহলে কি হবে? V0 মানে V3 ক্ষেত্রে হবে, V0 তো থাকবেই কমন, 1 প্লাস 3/273। 4 ডিগ্রি ক্ষেত্রে সেম থাকবে, শুধু এখানে 4/273 হবে। এইভাবে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করে করে যদি লাস্ট 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে নিয়ে যাই, 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, দেখো 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন আমরা নিয়ে যাচ্ছি, তখন V273 কত হচ্ছে? আমাদের V0 তো থাকবেই, প্লাস V0 ইন্টু 273/273, তাই না? এটাই তো হবে। এবার 273 আর 273 যদি কেটে যায়, তাহলে আমাদের থাকলো V0 প্লাস V0। তার মানে এটা যদি আমরা যোগ করি, তাহলে দুটো V0। এই যে দুটা V0, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। এখানে কথা কিন্তু তোমাদের একটু বুঝতে হবে। কোনো গ্যাসের তাপমাত্রা যদি আমরা 273 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাই বৃদ্ধির ক্ষেত্রে, তখন দেখা যাচ্ছে যে এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তন ছিল V0, তাই না, সেই আয়তন কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই না? কখন? যখন 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা বৃদ্ধি করছি, সেক্ষেত্রে তার আয়তন দ্বিগুণ হয়। এখন এখান থেকে আরেকটু জিনিস আমাদের বোঝার বিষয় আছে, সেটা হলো এই যে V0/273 যে কথাটা আছে, V0/273, এই যে ভগ্ন অংশ, এই একটা যে ভগ্ন অংশ বা অংশ, এই অংশটাকে অ্যাকচুয়ালি হচ্ছে বলা হয় ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। কি বলা হয়? ওই গ্যাসের, এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি গ্যাসের গ্যাসের আয়তন
প্রসারণ গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্ক। ওকে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এতটুকু তোমাদের মনে রাখতে হবে। কিন্তু এটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে গেল। এবার যদি আমরা হ্রাসের ক্ষেত্রে করি, হ্রাসের ক্ষেত্রে সেম এখানে যেমন আমরা লিখেছি 0°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন V0, এক্ষেত্রেও আমরা লিখবো। ওকে, এই কথাটাই হবে এখানে। তাহলে আর এদিকে আমরা যাই একটু লিখে দিই। 0°, মনে করি 0°C তাপমাত্রায় বা উষ্ণতায়, ওকে, কোনো গ্যাসের আয়তন V0। ওকে, V0 আমরা পেয়ে গেলাম। এখন সেম ভাবে হ্রাস যেহেতু, তাহলে -1°C তাপমাত্রায়, 1°C তাপমাত্রায় যদি আয়তন V1 হয়, তাহলে সেক্ষেত্রে V1 ইকুয়াল টু আমরা কত পাবো? V1 ইকুয়াল টু কত পাবো? কারণ 0°C তাপমাত্রায় যে আয়তন সেটা থাকবে প্লাস, সরি মাইনাস হবে এখানে, কারণ হ্রাস করেছি আমরা, -1 করেছি মানে হ্রাস হবে। এবার V0 ইন্টু 1/273, এটাই তো। বৃদ্ধির ক্ষেত্রে আমাদের প্লাস ছিল, শুধু হ্রাসের ক্ষেত্রে আমাদের মাইনাস হচ্ছে, কারণ 1°'র ক্ষেত্রে, কারণ বলেই দিয়েছে 0°C উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ হবে। কখন? যখন প্রতি ডিগ্রি করে আমরা বাড়াচ্ছি। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। সেম ভাবে এখানে যদি আমরা V0 কমন নিই, তাহলে কিন্তু 1 - 1/273 অংশ থাকবে। সেম ভাবে যদি আমরা এখানে কত নিব, -2° করি, -2°C তাপমাত্রায় যদি আয়তন V2 হয়, তাহলে V2 ইকুয়াল টু আমার দাঁড়াবে V0 ইন্টু 2/273, তাই তো? কারণ 1° ক্ষেত্রে এত, তাহলে 2° ক্ষেত্রে 2 তো আসবেই। এখান থেকে সেম আমরা V0 কমন নিলে 1 - 2/273 অংশ আমাদের থাকছে। এইভাবে ডট 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 করে যদি এবার আমরা -273°C তাপমাত্রায় নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের V মানে আয়তন -273 কত আসে, ইকুয়াল টু, এটা তো থাকবেই আমাদের V0 মাইনাস, তাহলে এখানে V0 ইন্টু 273/273, এটা হবে। এবার 273 যদি কেটে যায়, তাহলে আমাদের থাকছে কত? V0 V0। এবার মাইনাসের প্লাসের যদি কেটে যায়, তাহলে আমাদের কিন্তু থেকে গেল 0। তার মানে এই যে 0, এই শূন্যটাকে আমাদের কি বলা হয় একটু বুঝতে হবে এখানে। এই 0 হচ্ছে আমাদের, সরি, এই শূন্যটা হচ্ছে আমাদের -273°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 0। তার মানে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 0 হয়ে যাচ্ছে। কখন? -273°C তাপমাত্রাতে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 0 হয়ে যায়। এই শূন্যটাকে বলা হয় ওই গ্যাসের পরম শূন্য উষ্ণতা। ওই গ্যাসের পরম শূন্য উষ্ণতা। এখন পরম শূন্য উষ্ণতা কাকে বলে এটা আমাদের জানতে হবে। পরম শূন্য উষ্ণতা হলো যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়, তাকে বলা হবে হচ্ছে ওই গ্যাসের আয়তনের পরম শূন্য উষ্ণতা। ওকে, এখন গ্যাসের আয়তনের যে পরম শূন্য উষ্ণতা সেটা কত ডিগ্রিতে হচ্ছে? -273°C তাপমাত্রায় কিন্তু গ্যাসের আয়তন 0 হয়ে যায়। এটা মনে রাখতে হবে যে কোনো গ্যাসের আয়তন 0 হয় বা পরম শূন্য উষ্ণতার মান কত। ওকে, এটা আমাদের একটু ক্লিয়ার রাখতে হবে। পরম শূন্য উষ্ণতার মান কত? তাহলে -273°C। পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273°C। এই উষ্ণতায় যদি পৌঁছানো যায় কোনো গ্যাসকে, তাহলে সেই গ্যাসের আয়তন 0 হয়ে যায়।
যাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। ক্লিয়ার? এখন এই যে পরম শূন্য উষ্ণতা, এই পরম শূন্য উষ্ণতায় আমাদের -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সাথে আমাদের কেলভিন 0 কেলভিনের সমান। তার মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 0 কেলভিনের সমান। এই যে কেলভিন স্কেল, বিজ্ঞানী কেলভিন, এটা অ্যাকচুয়ালি আবিষ্কার করা হয়েছিল তোমাদের 1848 সালে ব্রিটিশ বিজ্ঞানী, এটা হচ্ছে উইলিয়াম থমসন। ওকে, উইলিয়াম, এই বিজ্ঞানীটার নাম একটু মনে রাখতে হবে, উইলিয়াম থমসন। ওকে, সালটা কত? 1848 সালে উইলিয়াম থমসন কেলভিন স্কেল আবিষ্কার করেন। এর আরেকটা নাম আছে, এই যে বিজ্ঞানী উইলিয়াম থমসন, ইনাকেই অ্যাকচুয়ালি বলা হয় বিজ্ঞানী কেলভিন। বিজ্ঞানী কেলভিন, বিজ্ঞানী কেলভিন। এই বিজ্ঞানী কেলভিনের নামই হচ্ছে আমাদের উইলিয়াম থমসন। ওকে, তাহলে কেলভিন স্কেল আবিষ্কার করা হচ্ছে 1848 সালে। কোথাকার ছিলেন ইনি? ব্রিটিশের বিজ্ঞানী। তাহলে এখন -273 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে আমাদের 0 কেলভিনের মান সমান, এটা মনে রাখতে হবে। এই জন্য সেলসিয়াস স্কেল থেকে যখন আমরা কেলভিনে যেতে যাই বা যেতে চাই, সেলসিয়াস থেকে কেলভিনে যখন আমরা যাব, তখন সেলসিয়াস স্কেলের যে মান আছে সেই মানের সাথে, সেলসিয়াস স্কেলের মানের সাথে আমাদের 273 যদি যোগ করি, তাহলে সেটা আমরা কেলভিনে মান পাই। এই কথাটা একটু মনে রাখবেন। তার মানে কেলভিনের মান বের করতে গেলে আমাদের সেলসিয়াস স্কেলের যে মান থাকবে সেই মানের সাথে আমাদের 273 শুধু যোগ করতে হয়। সেলসিয়াস এবং কেলভিনে এই দুটো যখন আমরা পরিবর্তন করি, সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, শুধু এতটুকু মনে রাখো যে কেলভিন করতে গেলে সেলসিয়াসের যে মান থাকবে সেই মানের সাথে শুধু আমাদের 273টা অ্যাড করতে হবে, তাহলে আমরা কেলভিন স্কেলের মান পেয়ে যাব। আশা করি এই বিষয় নিয়ে তোমাদের কারো কোথাও সমস্যা নাই। চার্লসের সূত্র, বৃদ্ধি হ্রাসের যে ব্যাখ্যা, পরম শূন্য উষ্ণতার মান কত, কখন দ্বিগুণ হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন, তারপরে এই যে ভগ্নাংশ V0/273, এটাকে কি বলা হয়? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই আশা করি। এখন এখান থেকে আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে, এই যে সূত্র, এই সূত্রের মধ্যে বিজ্ঞানী চার্লস দুটো ধ্রুবক রাশি রেখেছেন। সেই ধ্রুবক রাশি দুটো কি কি? কারণ চাপ যেহেতু স্থির, তাহলে অলওয়েজ চাপ একটি ধ্রুবক। তার মানে এখান থেকে আমাদের জানতে হবে যে চার্লসের সূত্রের ধ্রুবক রাশি, এটা হচ্ছে ধ্রুবক। ওকে, ধ্রুবক রাশি দুটো আছে। যেহেতু একটা আমরা জানি গ্যাসের চাপ, তাই না? গ্যাসের চাপ, তাহলে গ্যাসের চাপ যেহেতু স্থির, ও আরেকটা হচ্ছে গ্যাসের ভর। তাহলে চার্লসের সূত্রের এই দুটো রাশি হচ্ছে আমাদের ধ্রুবক রাশি। মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে গ্যাসের চাপ আর গ্যাসের ভর। ক্লিয়ার? তাহলে চার্লসের সূত্রের এই ছিল তোমাদের ব্যাখ্যা। এইবার আসবো আমরা চার্লসের সূত্রের একটু লেখচিত্র নিয়ে আমরা এবার একটু আলোচনা করব। তাহলে এই বিষয়গুলি আমি একটু মুছি। ওকে, তোমরা এটা ক্লিয়ার করে নাও। দেখো, চার্লসের সূত্রে যখন আমরা গ্রাফটা অ্যাকচুয়ালি অঙ্কন করব, তাহলে দুভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে, আর একটা হচ্ছে কেলভিন তাপমাত্রা দিয়ে আমরা করতে পারি। সাপোজ এইটা মনে করো আমাদের এইভাবে একটা নিলাম আমরা। ওকে, এইভাবে আমরা একটা নিলাম, গ্রাফ আমরা আঁকবো। এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওয়াই অক্ষ হবে। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, ওয়াই অক্ষ।
এখন এক্স অক্ষের দিকে আমরা কি করব, প্রথমে আমরা সেন্টিগ্রেড স্কেলে করব। এক্স অক্ষের দিকে আমরা তাপমাত্রাকে রাখবো, টিকে রাখবো, ওকে। সেটা কি, ডিগ্রি সেন্টিগ্রেডে, বোঝা গেল। আর ওয়াই অক্ষকে আমরা রাখবো সবসময় আয়তনে, ভি। এইবার দেখো এখানে একটা বোঝার বিষয় আছে, যখন সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা 0 ছিল, যখন 0 থাকে তখন কিন্তু গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয়ে যায় না, তাই না? গ্যাসের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ কিছু হলেও সেখানে আয়তন পড়ে থাকে। তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের কিন্তু আয়তন, সাপোজ মনে করো এইরকম একটা জায়গাতে ছিল, এইসব লেভেলে আমাদের ছিল, ওকে, এইসব লেভেলে ছিল 0 ডিগ্রিতে। এখন তাপমাত্রা যখন আমরা বাড়াবো 0 থেকে, মনে করো সাপোজ এটা 30 ডিগ্রি হলো, যখন আমরা তাপমাত্রা বাড়াবো, তাপমাত্রা বাড়ালে কি হয়, গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, এটা আমরা সকলেই জানি। তাহলে 30-এ মনে করো সে এরকম কোন একটা পজিশনে এলো, ওকে। তারপরে যখন আমরা দেখা গেল যে 70 করে দিলাম, 70 যখন করলাম তখন দেখা গেল যে তাপমাত্রা আরো বাড়বে, এইভাবে কোন একটা জায়গাতে এসে পৌঁছালো। যখন আমরা 100 ডিগ্রি করলাম, তাপমাত্রা আরো বাড়িয়ে দিলাম, তখন দেখা গেল সে এরকম কোন একটা অবস্থানে এসে আছে, ওকে। এখন এই তিনটা বিন্দু যদি আমরা একটু যোগ করি, এইভাবে যদি আমরা একটু যোগ করি, তাহলে দেখা যাবে যে এই যে এইভাবে এলো, তাই না? এইভাবে এলো। এই যে সরল রেখাটা বা রেখাটা যে এলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াই অক্ষের ছেদিত অংশ আকারের একটি সরল রেখার সমীকরণ। এবার ওয়াই অক্ষের ছেদিত অংশ আকারের সরল রেখার সমীকরণ আমরা জানি যে ওয়াই সমান সমান mx প্লাস সি। তাহলে ওয়াই সমান সমান mx প্লাস সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদিত অংশ আকারে সরলরেখার সমীকরণ। এটা অ্যাকচুয়ালি একটি সরলরেখার সমীকরণ, যেখানে সি হলো ওয়াই অক্ষের ছেদিত অংশ। এই সরলরেখার সমীকরণ নিয়ে আমি ক্লাস 9-এ যখন স্থানাঙ্ক জ্যামিতি পড়িয়েছি, সেখানে 100%-এর মধ্যে আমি 1% একটু ব্যাখ্যা করেছি স্থানাঙ্ক জ্যামিতির। দেখবে যে যদি তোমরা যাও আমার চ্যানেলে বা ফেসবুক পেজের মধ্যে যদি ঢোকো, ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতির একদম লাস্ট যে অঙ্কটি আছে সেই অঙ্কের, সেখানে আমি 100-এর 1% আলোচনা করেছি, কারণ এই বেসিকগুলি অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকের বেসিক, ওকে। তো ক্লাস 9-এ একটু দিয়েছে, তো সেখানে আমি বেশি আলোচনা করিনি, কারণ যতটুকু দরকার ততটুকুই করেছি, ওকে। একটু দেখলে তোমরা বুঝবা যে অ্যাকচুয়ালি সরলরেখার সমীকরণ কি হয়, ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। এখন এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বিভিন্ন চাপে নিতে পারি। এটা মনে করো P1 চাপে নিলাম, P1 চাপে, ওকে, P1 চাপে। এবার আমরা P2 চাপেও নিতে পারি, আরেকটা তাহলে হবে। P2 চাপে যদি নাও তাহলে আরেকটা হবে। এবার P3 চাপে যদি নাও তাহলে আরেকটা হবে। যত চাপ নেবে তত এইভাবে আমাদের হবে। তো একটা দিয়ে করলেই আমার মনে হয় যে তোমরা বেটার একটু বুঝতে পারবে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তোমাদের বই হয়তো অনেকগুলো দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, একটা করবা তাতেই হবে। এখন এই সরল রেখাটা যেহেতু আমাদের যদি এইভাবে এইভাবে যে ডট 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 করে এইরকম একটা বিন্দুতে আসবে, এরকম একটা বিন্দুতে যখন আসে তখন এই যে বিন্দুটা, এই বিন্দু অ্যাকচুয়ালি -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এসে মিলবে। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে এসে যখন মেলে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা কিন্তু পরম শূন্য উষ্ণতা, তাই না? বা পরম শূন্য তাপমাত্রাতে এসে মেশে। এটা হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রায় এসে এইভাবে হচ্ছে আমাদের এই গ্রাফটা মেলে। এটা হচ্ছে তোমাদের ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে আমাদের আয়তনের যে রিলেটেড তার গ্রাফ, ওকে। এবার আরেকটা যখন আমরা কেলভিনে করব, আয়তনের সাথে যখন আমরা কেলভিনে গ্রাফটা আঁকবো, তখন দেখো কি ঘটনাটা ঘটে। যখন আয়তনের সাথে আমরা এইভাবে
এইভাবে যখন আমরা আয়তনের সাথে এইভাবে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাই না? আর এইটা আমরা এবার ধরবো 0 কেলভিন থেকে কেলভিনে আমরা ধরবো, ওকে। আর এটা হচ্ছে আমাদের আয়তন, ভিতে ধরবো। কেলভিনের ক্ষেত্রে কি হয়, আমরা এর আগের পার্টে কিন্তু শিখলাম, যেটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে কিন্তু এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু অ্যাকচুয়ালি 0 কেলভিনের সমান। এই কথাটা আমরা শিখলাম। তার মানে কি, এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাই হচ্ছে আমাদের 0 কেলভিন। তার মানে এটা হচ্ছে আমাদের 0 থেকে শুরু হচ্ছে, 0 কেলভিন থেকে যখন আমরা শুরু করছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি 0 কেলভিন থেকে আমরা শুরু করলাম, তখন কিন্তু এখানে কিন্তু এই বিন্দুতেই থাকবে, এই বিন্দুতে কিন্তু থাকবে, কারণ 0 তো 0 মানে এই বিন্দুতে থাকবে। এবার 0 থেকে যখন আমরা বাড়াবো, এখানে যেমন আমরা 30 করেছি, একটা 30 করলাম, একটা 70 করেছি, আর একটা আমরা 100 করেছি, তাই না? কেলভিনে যখন আমরা, এগুলো প্রত্যেকটি হচ্ছে আমাদের কেলভিন। যখন আমরা এগুলো কেলভিন করলাম, প্রত্যেকটা হচ্ছে কেলভিন। এবার কেলভিনে যখন যাব, তখন আমরা সকলেই জানি গ্যাসের যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে তার আয়তনটা বেড়ে যাবে। তাহলে 0 তো হচ্ছে এখানে আছে, তাহলে 30-এ দেখা গেল সে এরকম একটা পজিশনে আছে, আবার 70-এ দেখা গেল সে এরকম একটা পজিশনে আছে, আবার 100-এ দেখা গেল সে এরকম একটা পজিশনে আছে না? এবার এই তিনটা যদি আমরা একটু এইভাবে জোড়া লাগিয়ে দিই, তাহলে দেখা যাবে যে এখানে কিন্তু একটা রেখা অংশ পাওয়া গেল। এবং এই যে রেখা অংশ, এই রেখা অংশ কিন্তু আমাদের কিন্তু ওয়াই অক্ষের ছেদিত অংশের রেখা না, ওয়াই অক্ষের ছেদিত অংশের রেখা না। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াই সমান সমান এম এক্স, ওয়াই সমান সমান এম এক্স এর সমীকরণ। এখানে সি কিন্তু নেই, কারণ সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদিত অংশ, যেমন এটার ক্ষেত্রে ছিল, এখানে তো পাওয়া যাচ্ছে না, আমাদের কিন্তু মূল বিন্দু দিয়ে যাচ্ছে, ওকে। এই জন্য এটা সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স এ এসে দাঁড়ায়। বোঝা গেল? সেম ভাবে এটা যেমন P1 চাপে করেছি, P2 চাপে করেছি, তাহলে এটাও তোমরা করতে পারো। P1 চাপে একটা করতে পারো, তারপরে P2 চাপে আরেকটা করতে পারো, P3 চাপে আরেকটা করতে পারো। এইভাবে তোমরা গ্রাফগুলা করতে পারো। এটা হচ্ছে চার্লসের সূত্রের এই দু ধরনের। এটা হলো আমাদের আয়তনের সাথে, হ্যাঁ, উষ্ণতার সম্পর্কের গ্রাফ, আর এটা হচ্ছে আয়তনের সাথে আমাদের কেলভিনের সম্পর্কের গ্রাফ, ওকে। এই দুটো আমাদের একটু মেনশন করে দিতে হবে। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের এই দুটো গ্রাফ। আশা করি এই দুটো গ্রাফ নিয়ে তোমাদের কারো কোথাও সমস্যা থাকার কথা নাই। প্রত্যেকটাই দেখো, এখানে যখন আমরা মিলিয়েছি তখন কিন্তু এখানে অ্যাকচুয়ালি এইভাবে আসবে, যেটা কারণ 0 তো ছিল, 0-তে 0 কোনো ভ্যালু ছিল না, এটা কিন্তু এইভাবে আসবে। এবার P1 চাপে যদি আরেকটা যদি আমরা করতাম, তখন কিন্তু এটা কি হতো, দেখা গেল যে এইভাবে আরেকটা হলো, এইভাবে আরেকটা হলো, হওয়ার পরে এ কিন্তু অ্যাকচুয়ালি মূল বিন্দু দিয়ে আসবে, আমাদের এইভাবে আসবে, ওকে। এখানে এসে কিন্তু অ্যাকচুয়ালি মিলিত হবে, এইভাবে এসে মিলিত হবে। তো এইভাবে হচ্ছে তোমাদের করতে হবে, তোমরা একটা দিয়েই করবা, এর বেশি করতে হবে না, ওকে। এইবার যে টপিক্সটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক্স, যেটা হচ্ছে চার্লসের সূত্রের সাথে কেলভিন স্কেলের কি অ্যাকচুয়ালি একটা বিকল্প আছে, সেই বিকল্প নেই আমরা আজকে আলোচনায় এখন ঢুকবো। এটা আমি একটু মুছে দিই। দেখো, এখান থেকেই হয়। দেখো, চার্লসের সূত্রের সঙ্গে, তাই না, আমরা একটু হেডিংটা যদি একটু দিয়ে নিই তাহলে আশা করি ভালো হবে তোমাদের বুঝতে। দেখো, চার্লসের সূত্রের বিকল্প রূপ, চার্লসের সূত্রের বিকল্প রূপ, ওকে। এই বিকল্প রূপটি অ্যাকচুয়ালি কার কার সাথে হতে পারে, এর এই নামগুলো একটু তোমরা মনে রাখবে দয়া করে। একটা হচ্ছে
পরম স্কেল বা কেলভিন স্কেল, পরম স্কেল বা কেলভিন স্কেল। এর আরো নাম আছে পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। ওকে, দেখো পরম স্কেল বা কেলভিন স্কেলের সাথে আমাদের চার্লসের সূত্রের বিকল্প নিয়ে আলোচনা করতে হবে, অথবা পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। তোমরা কিন্তু এই যে পরম তাপমাত্রার সঙ্গে পরম শূন্য তাপমাত্রা বা উষ্ণতা কিন্তু কখনো মিলিয়ে ফেলবে না, দুটো সম্পূর্ণ আলাদা। কারণ পরম তাপমাত্রা হচ্ছে আমাদের কেলভিন স্কেল রিলেটেড। ওকে, আমরা চার্লসের সূত্রের প্রথমে যেটা শিখে এলাম, কি শিখে এলাম একটু মনে করো। আমরা শিখে এসেছি, দেখো কি শিখে এলাম, যে চাপ যদি স্থির রাখা হয়, তাই না, স্থির চাপে তাই না, স্থির চাপে কোন গ্যাসের আয়তন, তার মানে কি স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওকে, তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন যদি কি হতো, V0 হতো। এটাই তো আমরা শিখেছি, যে চাপটাকে স্থির রাখা হয়েছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন যদি V0 হয়, এই কথাটা আমরা শিখেছি। তাহলে এইবার আমরা একটু দেখো, T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন, T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন V1 হয়। ওকে, V1 হয়। তাহলে এই V1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা এই যে V1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা তাপমাত্রায় গ্যাসের আয়তন তো V0 আমাদের থাকবেই। ওকে, প্লাস এটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের বৃদ্ধির ক্ষেত্রে এটা আলোচনা করছি। এখানে একটু আমরা যদি মেনশন করে দিই যে এটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে। ওকে, বৃদ্ধির ক্ষেত্রে ওকে, তাহলে V0 তো বসবেই, ইন্টু উষ্ণতা হচ্ছে T1 ডিগ্রি করা হয়েছে, তাহলে এখানে T1 বাই 273, তাই না, এটাই হচ্ছে আমাদের এসে দাঁড়াবে। তাহলে V1 ইকুয়াল টু, আমরা যদি V0টাকে কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস T1 বাই কত, 273। ওকে, এবার V1 ইকুয়াল টু V0, এটা যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু উপরে দাঁড়াবে 273 প্লাস T1 বাই 273, তাই না। এখন যদি আমরা আর একটু এখানে মডিফাই করি, দেখো কি এসে দাঁড়াবে, V1 ইকুয়াল টু V0 ইন্টু আমরা ক্যাপিটাল T1 বাই 273 নিব। কেন, কারণ কি সেন্টিগ্রেড তাপমাত্রার সাথে যদি আমাদের 273 অ্যাড করা হয় তাহলে অলরেডি সেটা কেলভিনে চলে আসে, তো এই কেলভিনটাকে আমরা T1 ধরেছি। ওকে, বোঝা গেল, কারণ T1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে সেন্টিগ্রেডের সাথে আমাদের 273 অ্যাড হিসাবে আছে, তাহলে এটাকে আমরা কেলভিনে নিব, যেহেতু কেলভিনের সম্পর্কে আমরা আসি, তাহলে কেলভিনে মানে হচ্ছে T1 করে দিলাম। বোঝা গেল। এইটা যদি আমরা আর একটু এখান থেকে মডিফাই করি, V1 ইকুয়াল টু T1 V0 বাই 273, এটা ডট 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 দিয়ে 1 নং সমীকরণ যদি আমরা একটু লিখি, সেম ভাবে এবার আর একটা যদি আমরা বের করি, T1 ডিগ্রি সেন্টিগ্রেড করেছি, এবার যদি আমরা T2, দেখো T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ওকে, তাপমাত্রায় কোন গ্যাসের, ওকে, আয়তন V2 হয়, তাহলে আমরা দেখো V2 ইকুয়াল টু কি লিখতে পারি এবার, কারণ
0 ডিগ্রিতে মানে V0 তো থাকবেই, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তন সেটা তো থাকবেই, প্লাস এখানে V0-র সাথে আমাদের T2/273 হবে। ক্লিয়ার? এখন আমরা এখান থেকে V2 = V0টাকে যদি কমন নেই তাহলে 1+T2/273 এসে কিন্তু দাঁড়াচ্ছে। সেম ভাবে এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে 273 নিচে থাকবে আর উপরে কিন্তু 273 প্লাস T2 এসে দাঁড়াবে, তাই না? এবার V2 = V0 ইন্টু এটাকে যদি আমরা T2 বাই টোটাল দিয়ে 273 করি, কারণ এখানে আমাদের মেনশন করে দিতে হবে কি, যেহেতু 273-এর সাথে আমাদের সেন্টিগ্রেডের কোনো কিছু যোগ করলে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কেলভিন হয়, সেই কেলভিনটাকে আমরা ধরেছি T2। বোঝা গেল? তাহলে এইটা এবার আমরা আরেকটু করি, তাহলে V0 ইন্টু T2/273, এইটা ডট 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 দিয়ে আমরা 2 নং সমীকরণ হিসাবে রেখে দিই। এখন 1 নং বাই 2 নং যদি আমরা করি, 1 নংকে 2 নং দ্বারা যদি ভাগ করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে, মানে 1/2 যদি করি তাহলে আমাদের এসে দাঁড়াচ্ছে 1 মানে হচ্ছে V1 বাই 2 মানে হচ্ছে V2। ওকে, 1 মানে V1 বাই দিয়ে 2 মানে V2 ইকুয়াল টু উপরে কত দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে T1/V0 T1.V0/273 আর এটা T2.V0/273। তাহলে 273 তো অবশ্যই কেটে যাবে, নিচে নিচে কেটে যাবে, আবার V0 কেটে যাবে। তাহলে আমাদের কিন্তু পড়ে থাকবে সমান সমান এখানে V1/V2 ইকুয়াল টু T1/T2, তাই না? এইবার এখান থেকে যদি আমরা আরেকটু মডিফাই করি, সেটা কি দেখো, V1 এর নিচে আমরা যদি T1টাকে নিয়ে আসি, ওকে, সমান সমান এবার V2টার উপরে নিয়ে যদি T2 এইভাবে করে দিই, তাহলে এই যে একটা রিলেশন V1/T1 ইকুয়াল টু V2/T2, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্যাল থিওরি। চার্লসের সূত্রের বিকল্পের সাথে আমাদের কেলভিন স্কেলের যে সম্পর্ক, 99% এই অধ্যায়ের তোমাদের যে গাণিতিক উদাহরণগুলি থাকবে সেটা এই ফর্মুলা দিয়ে করতে হবে, V1/T1 ইকুয়াল টু V2/T2। এখন কথা হলো, আমরা তো এটা বুঝতে পারলাম যে V1/T1 ইকুয়াল টু V2/T2 এলো, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি রিলেটেড এসে দাঁড়ালো সেটা তো আমাদের জানতে হবে, তাই না? কি এসে দাঁড়ালো, কেলভিন স্কেলের সাথে চার্লসের সূত্রের কি অ্যাকচুয়ালি সম্পর্ক এসে দাঁড়ালো সেটা আমাদের বুঝতে হবে। এখন এখানে যদি এই যে V1 দেখো, V1/T1 এইটাকে যদি আমরা, হ্যাঁ আচ্ছা, যে কোনো একটা দিয়ে করবো, এখানে না করে আমি একটু ফ্রেশ জায়গাতে করি তাহলে ভালো হবে। ওকে, দেখো এখান থেকে আমি একটু করি, V1/T1, তাই না? এইটাকে যদি আমরা V/T হিসাবে ধরি তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি ধ্রুবক। V1/T1 ইকুয়াল টু V/T-র অনুপাতে যদি আমরা নিই এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ধ্রুবক, K ইকুয়াল টু ধ্রুবক, এখানে K ইকুয়াল টু ধ্রুবক, K ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। এখন যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, এই ক্ষেত্রে দেখো V সমান সমান, বা এটা দাঁড়াচ্ছে V সমান সমান TK, তাই না? V সমান সমান TK, V সমান সমান TK যখন দাঁড়াচ্ছে তখন এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা সরাসরি লিখতে পারি না, ধ্রুবক পদটাকে যদি আমরা উঠিয়ে দিই V সমানুপাতিক T লিখতে পারি, কারণ K ইকুয়াল টু ধ্রুবক, কারণ এই অনুপাতটাই অ্যাকচুয়ালি ধ্রুবক। যখন আমরা কোনাকুনি গুণ করলাম V ইকুয়াল টু KT বা TK, এখন K যেহেতু ধ্রুবক আমরা ধরেছি, তাহলে ধ্রুবকটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি আসবে, আমাদের এখানে একটা সমানুপাতিক চিহ্ন আসবে, তাহলে V সমানুপাতিক T। তার মানে চার্লসের সূত্রের সাথে আমাদের কেলভিনের টি অ্যাকচুয়ালি কিন্তু কেলভিন, এখানে কিন্তু টি হচ্ছে কেলভিন উষ্ণতা, তাহলে কেলভিন উষ্ণতার অ্যাকচুয়ালি কি সম্পর্ক দাঁড়ালো, তার মানে আমাদের এখান থেকে একটা সূত্র এসে দাঁড়ালো। কি সূত্র? সূত্রটা হলো স্থির চাপে, দেখো স্থির চাপে, তাই না? চাপকে স্থির রাখতে হবে। স্থির চাপে কোনো
গ্যাসের আয়তন, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন, ভি মানে হচ্ছে গ্যাসের আয়তন, এটা হচ্ছে আয়তন, তার কেলভিন, টি মিনস হচ্ছে কেলভিন, তাই না, কেলভিন তাপমাত্রার সাথে কিসে আছে, সমানুপাতে আছে, সমানুপাতে আছে। ওকে, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার কেলভিন তাপমাত্রার সাথে সমানুপাতে আছে। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। তার মানে যখনই চার্লসের সূত্রের বিকল্পের রূপ তোমাদের বলবে, বা চার্লসের সূত্রের সাথে পরম স্কেল বা কেলভিন স্কেল বা পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সম্পর্কটি প্রতিষ্ঠা করো, তখন তোমাদের এতটুকু পর্যন্ত দেখাতে হবে। কিংবা যদি বলা হয় যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার কেলভিন তাপমাত্রার সাথে সমানুপাত বা সমানুপাতি, ব্যাখ্যা করো সূত্রটি, তখন কিন্তু তোমাদের টোটাল এতটুকু ব্যাখ্যা করে দিতে হবে। বোঝা গেল? এই সূত্রটি তোমাদের বেশিরভাগ এক্সামে দেয় চার্লসের সূত্র থেকে। বোঝা গেল? তাহলে এই ছিল হচ্ছে আজকে তোমাদের এই ক্লাসে চার্লসের সূত্রের সম্পূর্ণ ব্যাখ্যা। আশা করি তোমাদের এখান থেকে কারো কোথাও সমস্যা থাকার কথা নেই। যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবা, আমি তোমাদের পাশে আছি, থাকবো, কোনো রকম সমস্যা নেই।